হরমুজ খিলির সামরিক হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান। গাজায় শরণার্থী শিবিরে হামলায় ৩ ফিলিস্তিনি পুলিশ নিহত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে অনশনে সোনাম ওয়াংচুক। ইউক্রেনের ২টি মিগ-29 যুদ্ধবিমান ধ্বংসের দাবি মস্কোর। আজকের আন্তর্জাতিক সব খবর। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হরমুজ ঘিরে সামরিক হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানায় এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শেষে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকে নতুন করে সৃষ্টি হয় উত্তেজনা। এদিকে সাম্প্রতিক মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল পরিচালনা ও পুরোপুরি স্বাভাবিক করার দায়িত্ব একমাত্র ইরানের, এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে তার সতর্কবার্তা, হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের ভূমিকায় কোনো হস্তক্ষেপ করা হলে তা স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এসব অপরাধের জন্য দায়ীদের দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। রোববার এক্সে দেওয়া যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জানান, অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধবিরতির মাঝেই গাজার মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় উপত্যকার ৩ পুলিশ কর্মকর্তা নিহত হন। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, নিহতরা তাদের জন্য হুমকি হয়ে উঠেছিলেন, এ কারণেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। উত্তর গাজার বেত লাহিয়ায় উম্মে আল ফাহাম স্কুলের কাছে একদল বেসামরিক মানুষের উপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র জানায়, স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলায় হতাহত হন বেশ কয়েকজন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যদের হত্যা প্রমাণ করে গাজায় পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা চায় ইসরায়েল। একই সঙ্গে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলকে হামলা বন্ধে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,73,000 মানুষ আহত হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ। জাতিসংঘের হিসাব অনুযায়ী উপত্যকার প্রায় 90% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং তা পুনর্গঠনে প্রয়োজন হতে পারে প্রায় $70 বিলিয়ন। গেল বুধবার মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে প্রায় 800 ভবন ধসে পড়েছে। বহু মানুষের প্রাণহানির সঙ্গে সঙ্গে আহতের সংখ্যাও বাড়ছে সমানতালে। নিহতদের মধ্যে পর্তুগাল, চীন সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই বিপর্যয়কে ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। দুর্যোগের 96 ঘণ্টা পেরিয়ে গেলেও আশার আলো নিভে যায়নি। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে 33 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে 18 দিন বয়সী নবজাতক ও তার মা। 32 ঘণ্টা আটকে থাকার পর তাদের উদ্ধার করা হয়। তালিকায় আছে 11 বছর বয়সী 2 শিশুর নামও। মৈসিস নামে এক শিশুকে প্রায় 3 মিটার গভীর ধ্বংসস্তূপের নিচ থেকে 6 ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে কলম্বিয়ার বিশেষজ্ঞ দল। কারাবালেদা শহর থেকে আরও এক শিশুকে জীবিত উদ্ধার
উদ্ধার করা হয়। পাশাপাশি সন্তানসহ এক বাবাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বুধবারের ভূমিকম্পের পর অনেক সময় পেরিয়ে গেলেও এখনো জীবিত মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। আমার ঠিক পেছনেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত বের করে এনেছেন। তারা এখন চিকিৎসা নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি তথ্য মতে এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ আছেন। জীবিতদের উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 72 ঘন্টার সময়সীমা শেষ হলেও জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 72 ঘন্টার সময়সীমা শেষ হয়ে গেলেও আশা ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। দিনরাত এক করে চলছে অনুসন্ধান। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি ও কংক্রিট সরাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। এক বন্ধুর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দেখলাম তার সাহায্যের প্রয়োজন, তাই এখানে ছুটে এসেছি। তার পরিবারের সদস্যদের জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তারপরও আমরা হাল ছাড়িনি। এখনো তার বোন, ভগ্নিপতি ও ভাগ্নিকে খুঁজে চলছি। ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাগোয়াইরা অঞ্চলকে সম্পূর্ণ লকডাউনের আওতায় আনা হয়েছে। উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। একই সঙ্গে জরুরি সেবা ও উদ্ধারকারী যানবাহনের চলাচল নিশ্চিত করতে খোলা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। তবে এই অঞ্চলে বারবার আফটারশক উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে বলছেন সংশ্লিষ্টরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ও টিচার এলিজিবিলিটি টেস্টের প্রশ্নপত্রের ফাঁসের জেরে উত্তাল ভারত। প্রতিযোগিতামূলক পরীক্ষার অব্যবস্থাপনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির চলমান অনশনে যোগ দিয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। রোববার বিক্ষোভস্থলে জড়ো হন শত শত মানুষ। তবে এই অনশন কর্মসূচি ঘিরে প্রশাসনের তরফ থেকে নানাভাবে অসহযোগিতা ও বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, ওয়াংচুক অনশন শুরু করার পরই যন্তর মন্তরের স্যানিটেশন ও পানির সংযোগ বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। তার দাবি, ওয়াংচুকের বয়স ও শারীরিক অবস্থার কথা জানিয়েও কোনো সহযোগিতা পাওয়া যায়নি, বরং আন্দোলনকারীদের জন্য থাকা ন্যূনতম স্বাস্থ্যবিধির ব্যবস্থাও সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবির পাশাপাশি সিস্টেম বদলের বার্তা নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরছে এখন ভারতের কথিত জিএনজি আন্দোলনের মুখ ককরোচ জনতা পার্টি। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে ঘুরছে। কোথাও পুলিশ, আবার কোথাও আরএসএস এর সরাসরি বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। বিক্ষোভ সমাবেশে তাদের সমর্থনেও আবার দেখা দিয়েছে বলিউড অভিনেতা ও পরিচালক। পবিত্র আশুরা উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে অংশ নেয় মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। সবাই যখন এসব নিয়ে ব্যতিব্যস্ত, তখন ভিড়ের মধ্যে মিশে যান এক যুবক। উদ্দেশ্য বিষাক্ত ক্যাপসুল খাইয়ে হাজারো মানুষকে হত্যা। শুনতে সিনেমার স্ক্রিপ্টের মতো মনে হলেও ভারতে ঘটেছে এমন রোমহর্ষক ঘটনা। গেল শুক্রবার বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় মহরম ঘিরে আশুরার শোকযাত্রায় অংশ নেওয়া মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিলি করার সময় ফাইয়াজ প্রেমজি নামের এক যুবককে হাতে নাতে আটক করা হয়। অভিযোগ রয়েছে ওই ব্যক্তি ব্যথানাশক ও রোগ প্রতিরোধ বলে ক্যাপসুলগুলো বিতরণ করছিলেন। মুম্বাই পুলিশের দাবি, আটককৃত ব্যক্তির কাছ থেকে প্রায় 15,000 ক্যাপসুল উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তি আরও 30,000 খালি ক্যাপসুল এবং 50 কেজি ফসফরাস অর্ডার দিয়েছিল। ওই ক্যাপসুলে বিষাক্ত রাসায়নিক জিঙ্ক ফসফেট মেশানো ছিল, যা বিষাক্ত ফসফিন গ্যাস তৈরির মাধ্যমে হৃদযন্ত্র, ফুসফুস, যকৃত, কিডনি এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে থাকে। এরই মধ্যে ওই ক্যাপসুল সেবনের পর অন্তত 11 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অন্তত 15,000 মানুষকে হত্যার উদ্দেশ্যের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। একই সঙ্গে তদন্তে তার ইরান ও ইরাক সফরের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় বিষ প্রয়োগের অভিযোগে মামলা করা হয়েছে। পাশাপাশি এর পেছনে কোনো জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে রাশিয়া, যেখানে ইউক্রেনীয় বিমান বাহিনীর দুটি MiG-29 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
একটি বিমান রানওয়ের পাশে ছিল আর অন্যটি বাংকারের ভেতরে জ্বালানি নেওয়ার সময় হামলার শিকার হয়। হামলার ভিডিও প্রকাশ করে রাশিয়া বলছে লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া ইউক্রেনের ঝাপরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান তাদের ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের টাইটান বারিকাদি শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়। স্থাপনাটিতে রাশিয়া কামান ব্যবস্থা ও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত বিশেষ সামরিক সরঞ্জাম তৈরি করে বলে দাবি করেন তিনি। এছাড়া রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও দূরপাল্লার ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করতেই জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানায় কিয়েভ। ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলা বাড়তে থাকায় নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে তিনি বলেন দেশের নিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা এবং রাশিয়ার সীমান্তের অখণ্ডতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। একই সঙ্গে রুশ ভূখণ্ড ও অবকাঠামোর উপর হামলা সহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় রাশিয়া সফল হবে বলেও আশাবাদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।